পৃথিবীতে এই মুহূর্তে আমরা জাতি রাষ্ট্রের একটি ধারণার মধ্য দিয়ে কনস্টিটিউশনাল একটি ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে আমরা একটি রাজনৈতিক ব্যবস্থাপনার মধ্যে আছি। এইটা আমাদেরকে এক রকমের ফাঁদে ফেলে দিছে, বহুদলীয় গণতন্ত্রের ফাঁদ। বহুদলীয় গণতন্ত্রের মধ্যে যেহেতু ডেমোক্রেটিক অনেকগুলি দল থাকতে পারে, তাহলে ইসলামিক দল অনেকগুলি থাকতে পারে। এখানে যদি কমিউনিস্ট দল অনেকগুলি থাকতে পারে, তাহলে তো ইসলামিস্টদের অনেকগুলি দল থাকতেই পারে। আপনি আপনার ভাইকে দেখবেন আরেকজনের দেয়া লেন্স দিয়ে, তো আপনার অবস্থা 150 ভাগ হবে না তো কি হবে? আপনি কোনো দলের উপস্থিতি না থাকার কারণে একটা দল খুলতে পারেন, অথবা অন্য দল করছে না এমন কিছু কাজ করার উদ্দেশ্যে দল খুলতে পারেন। আমাদের জাতিসত্তার এই আইডেন্টিটির ক্রাইসিস অনেক ডাইমেনশনে। একদিকে ইসলামোফোবিয়া, একদিকে হিন্দুত্ববাদের বয়ানকে চাপিয়ে দেয়া, একদিকে আমাদেরকে একে অপরকে ট্যাগ দিয়ে একে অপর থেকে বিভক্ত করা, আমাদের আবার নিজস্ব বিভিন্ন বুদ্ধিভিত্তিক চর্চার কারণে এক রকমের বিভক্তির কারণ তৈরি হওয়া। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া মান ওয়ালা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। নতুন বাংলাদেশে মুসলিমদের রাজনৈতিক ঐক্যের গুরুত্বের বিষয়ে কথা বলবো আজকের মুসলিম মাইন্ডস আয়োজিত আজকের এই সেমিনারে। সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমি মোটামুটি গত 5-6 বছর ধরে মুসলিম উম্মার ঐক্য নিয়ে কাজ করে এরকম একটি আন্তর্জাতিক সংগঠনে কাজ করি। সেই ক্ষেত্রে বাংলাদেশের সব ঘরানার মুসলিম মেইন স্ট্রিম দলমতদের সাথে একটু উঠা বসা চলাফেরা, উম্মার প্রয়োজনে কাজ করার কিছু অভিজ্ঞতার মাধ্যমে আমার কিছু রিয়েলাইজেশন হয়েছে, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদিও আমি ব্যক্তিগতভাবে আমার এই উম্মার বিভিন্ন দলমত নিয়ে কাজ করার ফলে কিছুটা কনফিউজড বটে, যে ঐক্যের ধারণা বা ঐক্যের প্রয়োজনীয়তা বা ঐক্যের কনসিকুয়েন্স সব মিলায়ে এটার বিষয় আশয় নিয়ে কাজ করলেও আমি নিজেই কিছুটা এটাতে কনফিউজড হয়ে গেছি যে এটা কি আদৌ সম্ভব কিনা। সেই কোশ্চেনটা আসেই, তার সাথে আমরা কিছু বিষয় আরেকটু যুক্ত করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমি যেহেতু শিক্ষক গবেষক, সেক্ষেত্রে গবেষণার একটি নীতি আপনাদেরকে প্রথমে বলতে চাই যে আপনি কোনো গবেষণা করতে পারবেন কি না, আপনি কোনো বই লিখতে পারবেন কি না, বা আপনি কোনো একটি গবেষণাপত্র লিখতে পারবেন কি না, প্রথমত এইটা নিয়ে আগে আপনাকে ভাইবা অথবা কোনো কিছু একটা ফর্মাল অথরিটি ফেস করতে হয় যে আপনি এই গবেষণাটা কেন করবেন, এটা কি ভ্যালু ক্রিয়েট করবে, অথবা এই গবেষণাটা অলরেডি হয়ে গেছে কিনা। আপনি যদি শুধুমাত্র ইউনিক কোনো ভ্যালু ক্রিয়েট করতে পারেন, আপনার এই গবেষণার দ্বারা নতুন কিছু নলেজ আসবে বলে মোটামুটি আশা করা যায়, তখন শুধুমাত্র আপনি একটি গবেষণা করার সুযোগ পাবেন। আদারওয়াইজ আপনাকে কোনো গবেষণা করতে অ্যালাউ করা হবে না। এবং ইউরোপ আমেরিকায়, বিশেষ করে আমেরিকার দিকে, যে আমাদের পিএইচডি স্টুডেন্টদের যে প্রপোজাল যে পাশ করতে হয় বা কোয়ালিফাইং এক্সাম বলে, এটা খুবই টাফ। এবং অনেক সময় আপনি আমেরিকায় মাস্টার্স পিএইচডি করতে গিয়েছেন, আপনার এই প্রপোজাল ডিফেন্সে অথবা কোয়ালিফাইং এক্সামে আপনি ফেল করেছেন, আপনাকে মাস্টার্সের ডিগ্রি ধরাই দিয়ে আপনাকে পাঠিয়ে দেবে, আপনার পিএইচডি করার যোগ্যতা নাই। অথবা আপনার পিএইচডির যে বিষয় আপনি করতে চাচ্ছেন এটা আপনি যথার্থ পরিমাণে জাস্টিফাই করতে পারেননি, আপনার গবেষণা করার দরকার নাই। এখন কথা হচ্ছে যে একাডেমিক্যালি আমরা এই জগৎটা এভাবেই মেনটেন করি যাতে একই গবেষণা দুইবার না হয়, আবার হচ্ছে যে অপ্রয়োজনে সময় নষ্ট না হয়, রিসোর্স নষ্ট না হয়, এবং রিয়েল কিছু ইউনিক নলেজ আমরা পাই। এখন কথা হচ্ছে যে আমরা জাতিরাষ্ট্রের মধ্যে বসবাস করি, বা পৃথিবীতে এই মুহূর্তে আমরা জাতিরাষ্ট্রের একটি ধারণার মধ্য দিয়ে কনস্টিটিউশনাল একটি ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে আমরা একটি রাজনৈতিক ব্যবস্থাপনার মধ্যে আছি। এইটা আমাদেরকে এক রকমের ফাঁদে ফেলে দিছে। যদি আমরা বলি যে বহুদলীয় গণতন্ত্রের ফাঁদ, বহুদলীয় গণতন্ত্রের মধ্যে যেহেতু ডেমোক্রেটিক অনেকগুলি দল থাকতে পারে, তাহলে ইসলামিক দল অনেকগুলি থাকতে পারে। এখানে যদি কমিউনিস্ট দল অনেকগুলি থাকতে পারে, তাহলে তো ইসলামিস্টদের অনেকগুলি দল থাকতেই পারে। খুবই সুন্দর কথা। কিন্তু ঘটনা হচ্ছে যে ইসলামের কি একাধিক ভার্সন থাকতে পারে? ইসলামের মৌলিক বিষয়গুলির কি একাধিক ভার্সন হয়? তাহলে তো ইসলাম কোনটা সেটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তাহলে ইসলাম আসলে কোনটা? সেই প্রশ্নের উত্তর তো সবাই বলবে যে আমি প্রকৃত ইসলাম। এবং আমি যখন বিভিন্ন দলমত নিয়ে কাজ করেছি, যাদের কাছে গিয়েছি, তারা বলার চেষ্টা করেছেন আমার দলে এসে জয়েন করেন, আমি প্রকৃত ইসলাম। প্রকৃতপক্ষে ইসলামের ইউনিটি মানে সবাই এসে আমার দলে জয়েন করা।
এবং কখনো কখনো কেউ বলেছেন ইউনিটি আসলে দরকার না, ইউনিটি যখন প্রয়োজন আল্লাহ ইউনিটি তৈরি করে দিবেন, আপনাদের কাজ করার কোনো দরকার নাই। তো যে কারণে বলছিলাম যে আমি নিজেই কিছুটা কনফিউজ যে আসলে ইউনিটির বিষয়টা এটা আসলে কাজ করবে কি না। তাহলে বহুদলীয় গণতন্ত্রের যে ফাঁদে আমরা পড়েছি, এটা পড়ার ফলে আমরা যখন একাধিক দল খুলেছি এবং সব মিলিয়ে নিবন্ধিত অনিবন্ধিত মিলিয়ে আমাদের এখানে ইসলামিক দলের সংখ্যা প্রায় 150। এখন 150 ইসলামিক দল যদি কোনো একটা জায়গাতে একটা কনস্টিটিউয়েন্সি একটা দেশে এক্সিস্ট করে, তো মানুষকে কনফিউজ করার জন্য আর কোনো কিছুর দরকার নাই। আপনি একই নির্বাচনী আসনে দুইজন শাইখুল হাদিসকে দাঁড় করায় দিয়েছেন আপনার ইসলামকে পরাজিত করার জন্য, আর কিচ্ছু দরকার নাই, এই দুই শাইখুল হাদিসই যথেষ্ট। এখন তাহলে আমরা করব কি? এটা খুবই উদ্ভট রকমের একটি প্রবলেম আমাদের দেশে। এখন এটার সমাধান করা আমার পক্ষে এই বয়সও হয়নি, আমার জ্ঞান ওই পরিমাণে নয়। আমি এখন রিয়াকশনারি কিছু বিষয় বলতে পারবো, যেটা আমার গত 5-6 বছর কাজের ফলে আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে তার ভিত্তিতে। ঐক্যের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অসংখ্য জায়গায় একদম স্পষ্টভাবে বলা হয়েছে যে তোমরা ঐক্যবদ্ধ থাকো এবং কখনো বিচ্ছিন্ন হইও না। এখন ঐক্যবদ্ধ থাকা বলতে আমরা কি বুঝি আর বিচ্ছিন্ন হওয়া বলতে কি বুঝি, সেই জায়গাটাতে আমরা প্রথমত একটু ফোকাস করার চেষ্টা করব। ঐক্যবদ্ধ থাকা বলতে আমরা যদি মনে করি এটি কোনো একটি নির্দিষ্ট দল হয়ে যাওয়া, তাহলে সেটি একটা ব্যাপার হতে পারে। অথবা ঐক্যবদ্ধ থাকা বলতে আমরা যদি মনে করি যে কোনো নির্দিষ্ট এজেন্ডাতে সবাই একসাথে কাজ করা, সেটিও এক রকমের ঐক্যের ধারণা হতে পারে। ঐক্যবদ্ধ না থাকা অর্থ হতে পারে বিভিন্ন দল হয়ে আলাদা আলাদাভাবে থাকা, সেটিও আলাদা হওয়ার একটি সংজ্ঞা হতে পারে। আবার হতে পারে যে আমরা একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করব, এটাই আমাদের অনৈক্যের একটা সুরত হতে পারে। ঐক্য অনৈক্য সব ধারণাগুলি মোটামুটি এক রকমের ডিফিকাল্ট ধারণা এই মুহূর্তে আমরা বলতে পারি। প্রথমে যেটা বলছিলাম যে আমরা বহুদলীয় গণতন্ত্রের ফাঁদে পড়েছি। বহুদলীয় গণতন্ত্র যেরকম আমাদেরকে শিখিয়েছে, আমরা বিভিন্ন দল খুলতেই পারি, আমাদের সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করলে আমরা দল হিসেবে নিবন্ধনও পেতে পারি। সেইটা যেরকম কাজ করেছে আমাদেরকে অনেকগুলি দল খুলতে, অনেকগুলি দল তৈরি করতে, এর থেকেও বেশি কাজ করেছে মূলত আমার যে মূল দল ছিল বা মূল কোনো একটি জামাত ছিল, মূল কোনো একটি জায়গাতে আমরা একসাথে ছিলাম, সেইখানে আমাদের ইন্টারপার্সোনাল কোনো না কোনো কনফ্লিক্ট। এবং আমাদের উপমহাদেশের নতুন দলগুলি মূলত আসছে ওই দলেরই কাউকে কিক আউট করে দিয়ে অথবা কাউকে কারোর সাথে কনফ্লিক্টের কারণে বের হয়ে যেয়ে আরেকটা দল তৈরি করা। অথবা আপনার একটি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় অনেক স্টুডেন্ট আছে, তাদেরকে নিয়ে আপনি দল খুলে ফেললেন। এখন দল যখন খুলে ফেলে 150 দল আমরা বানিয়ে ফেলেছি, এখন আমরা কি করব? সেটা দরগা মাজার থেকেই হোক আর মাদ্রাসা থেকেই হোক অথবা ইন্টারপার্সোনাল কোনো লিডারশিপের কনফ্লিক্টের কারণেই হোক, দুইজন তো আর একটা দলের আমির থাকবে না, তো আমির হওয়ার আরেকটা চেয়ার পাওয়া যাবে যদি আমি আরেকটা দল খুলি। অথবা এক্সিস্টিং কোনো একটা দলীয় আমিরের পার্সোনাল কোনো প্রবলেম আছে যেটা আমি পছন্দ করছি না, তার কারণেই আমি হয়তো আলাদা হলাম। আলাদা আমরা তো হলাম, এখন কি হবে? এখানে আলাদা হওয়ার আরেকটি কারণও কখনো কখনো কাজ করেছে। আপনাকে যখন বলেছে সে হচ্ছে জঙ্গি, আমরা এ পর্যন্ত যে আলোচনাগুলি শুনেছি তার কাছে, সেখান থেকে আমরা বুঝে গেছি যে আমাদেরকে এগুলি পরিচয় দেয়া হয়েছে, আমাদেরকে পরিচয় পুশ করানো হয়েছে, আর আমরা আবার এই পরিচয় ক্যারি করতে শুরু করেছি। আমাকে যখন বলা হয়েছে ও কিন্তু জঙ্গি, আরেক ভাই আমাকে ত্যাগ করে উনি আরেকটু দূরে যেয়ে বলার চেষ্টা করছেন আমি কিন্তু জঙ্গি না, আমি হচ্ছি আধুনিক ইসলামের ধারক বাহক। আবার আপনাকে যখন বলা হবে জঙ্গি, তখন আপনাকে আপনার পাশের জন ত্যাগ করেছে যে আরেকটা জায়গাতে দাঁড়ায় বলবে আমি আসলে খুব ক্লিন ইমেজের ব্যক্তি, আমি এদের সাথে আসলে যুক্ত না। আপনি আপনার ভাইকে দেখবেন আরেকজনের দেয়া লেন্স দিয়ে, তো আপনার অবস্থা 150 ভাগ হবে না তো কি হবে? সব মিলিয়ে এখন যা জগা খিচুড়ি আমরা পাকাইলাম, আইদার ওদের ট্যাগিং থেকে বাঁচতে, অথবা নতুন চেয়ার পাওয়ার জন্যে, অথবা আমার মুরিদদেরকে ধরে রাখার জন্যে, অথবা যে কোনো কারণেই হোক না কেন আমরা হইলাম এখন 150 ভাগ। এখন 150 ভাগ নিয়ে আমরা কি করব? এই জায়গায় ঐক্যের প্রয়োজনীয়তার আমরা সবাই খুব ভালোভাবেই টের পাচ্ছি। এই জায়গায় নীতিগত জায়গা থেকে আমি যদি বলি যে প্রিন্সিপাল কি, কোনো একটা জামাত আপনি খুলতে পারবেন কিনা, কোনো একটি দল আপনি খুলতে পারবেন কিনা, এমনকি আজকের মুসলিম মাইন্ডসের মতো কোনো একটা প্ল্যাটফর্মও আপনি কোনো একটা জায়গাতে খুলতে পারবেন না। তার মৌলিকভাবে 2টি মূল নীতি আছে, সেটা রাজনৈতিক দল হোক, কোনো একটি ইসলামিক প্ল্যাটফর্ম হোক,
অথবা অন্য যে কোনো ফরম্যাটের যে কোনো অ্যাসোসিয়েশন হোক না কেন, সেটি খোলার জন্য দুইটি মূল নীতির কোনো একটি আপনাকে কমপ্লাই করতে হবে। এক নম্বর হচ্ছে এমন একটি জায়গাতে আপনি কোনো একটা ইসলামিক ইনিশিয়েটিভ নিলেন, কোনো একটা দল খুললেন যেখানে অন্য কোনো দলের অস্তিত্ব নাই, ওই এলাকাতে কোনো জামাত নাই, মানুষকে সংঘবদ্ধ করার কোনো জামাতের উপস্থিতি নাই, থাকলেও অন্য জায়গাতে আছে কিন্তু আপনি যেখানে কাজ করবেন সেইখানে নাই, সেই ক্যাম্পাসে নাই, সেই এলাকাতে নাই, সেই দেশে নাই। আপনি ওখানে একটি দল খুলে একটি প্ল্যাটফর্ম খুলে মানুষকে, মুসলিমদেরকে জামাতবদ্ধ করার জন্য উদ্যোগ নিতে পারবেন। তাহলে প্রিন্সিপাল এক নাম্বার হচ্ছে যেখানে অন্যদের উপস্থিতি, অন্য কোনো জামাত, কোনো প্ল্যাটফর্ম, কোনো দলের উপস্থিতি নাই, এই গ্রাউন্ডে আপনি দল খুলতে পারবেন। এটি একটা নীতি। আরেকটা নীতি হচ্ছে আপনি এমন কিছু কাজ ইনিশিয়েট করলেন যেই কাজটা এক্সিস্টিং অন্য কোনো দলমত করে না। আপনার কাজ, আপনার অর্গানাইজেশন, আপনার অ্যাসোসিয়েশন, আপনার প্ল্যাটফর্মের স্কোপটা ইউনিক এবং আপনার এই কাজটা এক্স্যাক্টলি অন্য কোনো দল করে না। তাহলে এক্সিস্টিং যেই জায়গাতে আরও 10টা দল আছে সেখানে আপনি আরও একটা দল খুলতে পারবেন তখন যখন আপনার প্রপোজিশনটা, আপনার ভ্যালুটা ইউনিক, আপনার এজেন্ডাটা ইউনিক, যেই এজেন্ডাতে আর কেউ কাজ করে না। তাহলে আপনি কোনো দলের উপস্থিতি না থাকার কারণে একটা দল খুলতে পারেন, অথবা অন্য দল করছে না এমন কিছু কাজ করার উদ্দেশ্যে দল খুলতে পারেন। আদারওয়াইজ আপনার আর কোনো কারণে কোনো দল খোলার সুযোগ নাই। নীতিগতভাবে এই দুইটাই মূলনীতি, অন্য দলের অনুপস্থিতি অথবা এই কাজের অন্য কেউ করছে না সেই গ্রাউন্ডে। আর কোনো গ্রাউন্ডে আপনি দল খুলতে পারবেন না। আপনি শুধু চেয়ারের জন্য দল খুলতে পারবেন না। আপনি আমাকে ট্যাগিং করার কারণে আপনি আমাকে ত্যাগ করে আরেকটা জায়গায় যে আপনি দল খুলতে পারবেন না। আপনার সাথে আপনার লিডারের যতই বড় কনফ্লিক্ট হোক না কেন, এর কারণে আপনি দল খুঁজতে পারবেন না। এবং ইসলামের ইতিহাসে আমরা জানি যে খলিফাদের সাথে ব্যক্তিগত কোনো কনফ্লিক্টের কারণে অথবা কোনো বিষয়ের দাবি দাওয়া উত্থাপন করতে যে আমরা কত রকমের ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়েছিলাম। একে তো ওই উপাদান আছে, তার উপরে এসে বহুদলীয় গণতন্ত্র আমাদেরকে আরও বিভক্ত করে একদম ছিন্ন ভিন্ন করে দিছে। এখন শিক্ষা সংস্কার নিয়ে কাজ করতে হবে। আমার 150টা দলই মনে করে যে আমি একটা শিক্ষার জন্য পেপার দিব, যেই পেপার সরকার নিবে। আপনার কোনো দলের পক্ষেই এমন কোনো মানসম্পন্ন পেপার তৈরি করা সম্ভব না যেটা ব্র্যাক করতে পারবে। শুধু ব্র্যাক এনজিও একা এডুকেশনের ব্যাপারে যে লেভেলের কোয়ালিটি পেপার দিতে পারবে, আমরা 150 দল মিলে 150টা পেপার দিলে ওই কোয়ালিটির একটা পেপারও হবে না। কারণ সবগুলিরই মানুষ ভিন্ন ভিন্ন হয়ে মিডিওকার টাইপের মানুষ, এভারেজ কোয়ালিটির মানুষ অথবা বিলো এভারেজ কোয়ালিটির মানুষরা কাজ করবে। কারণ 150টা ভাগ করলে আপনার কারো ভাগেই খুব বেশি ভালো মানের লোক আর পড়বে না। একই ঘটনা তো ঘটবে কালচারে, একই ঘটনা ঘটবে লিটারেচারে, একই ঘটনা ঘটবে রাজনীতিতে। সবাই আমরা এখন হয়ে যাবে মিডিওকার, এভারেজ অথবা বিলো এভারেজ। কারণ একই কাজ আমরা সবাই করার চেষ্টা করেছি। এখন কথা হচ্ছে একই কাজ আমরা সবাই যদি এরকম করে করি, কারো কাজই মানের হবে না। এবার আসেন কাজগুলিকে আমরা ইউনিফাইড কোনো ফরম্যাটে আনতে পারি কিনা। কিন্তু সেই প্রশ্নটা খুবই টাফ, সেটার উত্তর আমার কাছে নাই। আমি এখন আপাতত আপনাদের সামনে উপস্থাপন করছি যাতে আপনারা এটা বুঝেন, চিন্তা করেন, আপনারাও কনফিউজড হন, এরপরে কোনো একটা সমাধান হলে ইনশাআল্লাহ হোক। এখন কথা হচ্ছে 150 ফোর্স নিয়ে আমরা কাজ করতে পারবো না, কারণ 150 জনের কেউই ফোর্স না। এই 150 জনের এককভাবে কারো কোনো বড় রকমের কোনো অ্যাচিভমেন্ট করার সুযোগ, অবকাশ, যোগ্যতা, রিসোর্স নাই, এটা সম্ভব না। কিন্তু আপনি তো, আপনার চেয়ার আছে, আপনার মুরিদ আছে, আপনার ডাক দিলে তৌহিদি জনতা আছে, আপনি তো চাইবেন না যে আমি এমন কোনো ফরম্যাটে আসি যাতে আমার এই বড় চেয়ারটা না থাকে। এখন আমরা ইহা লইয়া কি করিব? আপনি দেন একটা সিটে 150 আসনে একটা সিটে 150 জন ক্যান্ডিডেট দেন। আমি তো বললাম 150 জন দিতে হবে না, 2 জন শাইখুল হাদিস দেন, তাহলেই হয়ে যাবে কাজ। ইসলামপন্থী মানুষের সংখ্যা কত পার্সেন্ট এই দেশে? খুবই কম। এটা 1/3 না। একটা দেশে ডেমোক্রেটিক সিস্টেমে, এই পার্লামেন্টারিয়ান সিস্টেমে মোটামুটি উইন করার জন্য মোটামুটি 1/3 ভোট লাগে। ট্রুলি আপনার 1/3 ভোট নাই, এই 150 দল মিলিয়েই নাই। সেই জায়গায় যদি আবার করেন ভাগ, তাহলে আপনার মরার জন্য আর কোনো ফর্মুলার দরকার নাই। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা কি আমাদের আকীদা, মানহাজ, মাসলাক এই বিতর্কের ঊর্ধ্বে উঠে এই 150 গ্রুপ একসাথে কাজ করতে পারবো? সেটা কখনোই সম্ভব না, কারণ এটা আমার আকীদা আর প্রশ্ন। এই ব্যাপারে কোনো ছাড় নাই।
আপনার যে আকিদা বা আপনি যেটা বিলিভ করেন আসলেই এইটাই কি আকিদা কিনা। আমরা আলোচনা সমালোচনার মাঠে এমনভাবে কথাবার্তা বলি যাতে মনে হয় যে হাত কোন জায়গায় বাঁধবেন, এটা গুরুত্বপূর্ণ আকিদার বিষয়, অথচ এটা আকিদার সাবজেক্ট হিসেবে পৃথিবীর কোনো আকিদার স্কলার অ্যাকসেপ্টই করেন নাই। কিন্তু মানুষের কাছে আমরা এটা পৌঁছায় দিছি, এইটা যে করে না তার কিন্তু আকিদা ঠিক নাই। যখন আমরা একটি বড় রকমের রেভলিউশন করেছি আলহামদুলিল্লাহ, এবার আমরা আবার শুরু করে দিছি আকিদার ব্যাপারে আলোচনা শুরু হবে, খেলাফানা ডেমোক্রেসি সেটা নিয়ে আলোচনা করতে হবে, সব মিলিয়ে আমরা আবার সে চুলকানি এখন আমাদের জেগে উঠবে। আলটিমেটলি এই গন্তব্যহীন জাতি, গন্তব্যহীন উম্মা নিয়ে তেমন কিছু করা সম্ভব না। আপনি একটা বড় রকমের কোনো অ্যাচিভমেন্ট এইভাবে করতেই পারবেন না। এখনও যদি আমরা আমাদের ঐক্যের প্রয়োজনীয়তা না অনুভব করি, এবং এই উপমহাদেশে শুধু না, এই জমিনে আমরা আজকে যেই অবকাশ পেয়েছি এটা ঐতিহাসিক। এটা 47-এর পরেও আমরা পাইনি, 71-এর পরে তো পাইনি, আমাদেরকে তো অস্ট্রাসাইজ করে আমাদেরকে নেগেট করা হয়েছে। কিন্তু এখন আমরা একটি সুযোগ পেয়েছি, এই সুযোগকে কাজে লাগাতে হলে উম্মার এখন বুঝতে হবে যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তা কত বেশি। তবে ঐক্যের ফর্মুলাটা কিভাবে হতে পারে, ঐক্যের এক্স্যাক্ট সুরত কেমন হতে পারে, সেটা আমাদের যারা সিনিয়র আলেমরা আছেন তারা বসে আপনারা ঠিক করেন। আপনারা একটি রূপরেখা নিয়ে আসেন যাতে উম্মার এই 150 ভাগকে আমরা একসাথে শক্তি হিসেবে একসাথে পাই। এই জন্যে আমার দেশের যারা সিনিয়র ওলামা আছেন তাদের দায়িত্ব নিতে হবে, তাদের এটি স্পেশাল টাস্ক হিসেবে নিয়ে বিশেষ কোনো কমিটি করে হলেও সবার সাথে বসে কথা বলে যার যে রকমের দাবি দেওয়া আছে, যে রকমের আপত্তি আছে, সব কিছু রিকনসাইল করে অবশ্যই অবশ্যই আমাদেরকে একটি জায়গায় আসতে হবে। দিন শেষে যেহেতু আমরা গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে আছি, দিন শেষে আমরা বহুদলীয় গণতন্ত্রের এই মূলার সামনে আছি, তার মানে আমাদের নির্বাচন করতে হবে। নির্বাচন ছাড়া আপনার এখন এক্সিট কি আছে? নির্বাচন ছাড়া এখানে ইসলামিক রেভলিউশন করে ফেলবেন, তাহলে সেই মাইল ফলক নিয়ে আসেন, সেই রোডম্যাপে নিয়ে আসেন। এদেশের 150 ইসলামিক দল মিলিয়ে যদি এই সিদ্ধান্ত নেয় যে আমরা ডেমোক্রেটিক সিস্টেম থেকে টোটালি বের হয়ে যাবো, আমরা সম্পূর্ণ রেভলিউশন করব, আমরা আপনাদের পিছনে থাকবো, কিন্তু রোডম্যাপটা নিয়ে আসেন। খিলাফতের যে ধারণাটা বলার চেষ্টা আমরা করছি, তাহলে সেটাই প্রেজেন্ট করেন জাতির সামনে, এবং সবাই মিলে ওইটার উপরে সিদ্ধান্ত নেন যে আমরা আর ডেমোক্রেটিক সিস্টেমে থাকবো না, আমরা আর নির্বাচনে যাব না, আমরা দলের নিবন্ধন থাকা না থাকা ম্যাটার করবো না, আমরা সবাই মিলে একসাথে খেলাফতের জন্য বিপ্লব করবো, ইনশাআল্লাহ আমরা থাকবো। কিন্তু সে ধারণা পরিষ্কার করেন। বিপরীত দিকে ডেমোক্রেটিক সিস্টেমে আমরা যদি থাকি, তাহলে এর মধ্যে থেকে আমরা কিভাবে কাজ করব, ডেমোক্রেটিক এই ইলেকটোরাল সিস্টেমে আমরা কিভাবে উইন করব, সে ব্যাপারে আবার রোডম্যাপ হাজির করেন। শুধু শুধু গরম বক্তব্য দিয়ে তার এই সমস্যা এগুলো নিয়ে আর কাদা শুরু করে আমাদের অন্তরগুলিকে বিষাক্ত করে তুলবেন না। আমাদের অন্তরগুলি অলরেডি বিষাক্ত, আমরা অলরেডি সংকীর্ণতার বিষবাষ্পে অলরেডি আক্রান্ত। এই মঞ্চগুলি থেকে, খুতবা থেকে, মাহফিল থেকে যখন অন্য ভাইদের ব্যাপারে বিষেধাঘাত করা হয়েছে, বিষেধাঘাত শুনতে শুনতে আমাদের অন্তরগুলি অলরেডি কলুষিত হয়ে গেছে। আমাদের অন্তরগুলিকে আর মেলানো সম্ভব না। এবার আপনারা দায়িত্ব নেন, আমাদের অন্তরগুলি মিলাই দেবেন কিভাবে। আমাদের টুপি নিয়ে পার্থক্য তৈরি করেছেন, এই পাঞ্জাবির কলার নিয়ে পার্থক্য তৈরি করেছেন, এমনকি এই যে বোতামটা ডান দিক থেকে বাম দিক আসবে নাকি বাম দিক থেকে ডান দিক যাবে, সেটা নিয়ে পর্যন্ত আপনাদের বক্তব্য আছে। এবার একটু বড় জায়গাতে সবাই মিলে আসি, তাতেও যদি আমরা জাতির জন্য কিছু রাস্তা দেখাতে পারি। ইউনিটির বক্তব্য দিলে এটা কাজ করবে না, কারণ এটার কোনো নির্দিষ্ট সুরত, কোনো রোডম্যাপ আমাদের কাছে নাই। সেই ক্ষেত্রে আমরা প্রস্তুত আছি, আমাদেরকে খাটান, আমাদের কোনো কাজে প্রয়োজন লাগলে আপনারা ডাকেন, আমরা বসি, আমরা কাজ করে দেই। এখানে প্রোগ্রামের মতো শত প্রোগ্রাম সারা দেশে অ্যারেঞ্জ করা হচ্ছে আলহামদুলিল্লাহ, প্রচুর পরিমাণে আমাদের ভলেন্টিয়ার আছে। কিন্তু এটাকে কি কাজে লাগাবেন, লাগানোর এজেন্ডা সেট করে একটু কাজ করে জাতির সামনে কোনো একটা স্পষ্ট রোডম্যাপ হাজির করতে হবে যে জাতি আগামী নির্বাচনে এই রাজনীতির মাঠে কিভাবে কাজ করবে, ক্লিয়ার কথা। অন্য কথাবার্তা বলে কোনো সমাধান হবে না। আপনি যদি আগামী সংসদে একটি সংখ্যাগরিষ্ঠতা না নিয়ে একটি বড় সংখ্যক সিট নিয়ে উঠতে না পারেন, তাহলে আপনার আমার এই রাস্তায় রাস্তায় ঘোরা, এতদিন তো আমরা 15-17 বছর বাইরে ছিলাম, রাস্তায় ঘুরতে হয়েছে, আরও কি আসতেছে আমাদের সামনে আমরা জানি না। আজকে আমাদের শিক্ষা কারিকুলাম সংশোধন করার জন্য এমন ব্যক্তিদেরকে নেওয়া হয়েছে যেই ব্যক্তি এ দেশ, এ জাতি আমাদেরকে রিপ্রেজেন্ট করেন না, যারা এই দেশের মানুষের তাহাজিব তামুদ্দুনকে ধারণ করেন না, তারা কমিটিতে থাকেন। আর আমরা তাওহীদি জনতারা রাস্তায় এই কালকে প্রেস ক্লাবের সামনে যে আমরা স্লোগান দিচ্ছি, আমাদের জায়গা মিস হয়ে গেছে। তবে আমরা আর ট্রেন মিস করতে চাই না, সামনের ট্রেন আমরা আর মিস করতে চাই না। আমরা আগামী সংসদে একটি বড় সংখ্যক আসন নিয়ে উঠতে চাই ইনশাআল্লাহ। তাহলে এই কাজের জন্য আমাদের যে বিষাক্ত অন্তর, এগুলি দিয়ে কাজ হবে না।
এই বিষাক্ত অন্তর নিয়ে অন্য ভাইয়ের সাথে আমরা কাজ করতে পারবো না, কারণ অন্য ভাইয়ের অনেকগুলি ভুল আমি অলরেডি জানি, তার ব্যাপারে অনেকগুলি ভুল আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। ভুল থাক আর না থাক, আপনি সালাতে দাঁড়াচ্ছেন, দুই মাযহাবের দুইজন, দুই মানহাজের দুইজন, আপনার ভাইয়ের জন্য আপনার অন্তরে এতটা ঘৃণা কাজ করে যেটা আপনি একটা নন মুসলিমকে রাস্তায় দেখলে আপনার এত ঘৃণা লাগে না। এই উম্মাহ নিয়ে আমরা কি করব? এই ডিসকোর্স আমাদের সামনে কেন আসলো? আমাদেরকে চাপিয়ে দেওয়া হলো ইসলামের বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদের, মানে ইসলামের সাথে বাঙালি পরিচয়ের কনফ্লিক্ট। আপনারা আবার চাপিয়ে দিলে আমাদের সাথে মাযহাব, মানহাজ, আকীদার কনফ্লিক্ট। এখন আমরা যাব কোথায়? আমাদের জাতিসত্তার এই আইডেন্টিটির ক্রাইসিস অনেক ডাইমেনশনে। একদিকে ইসলামোফোবিয়া, একদিকে হিন্দুত্ববাদের বয়ানকে চাপিয়ে দেয়া, একদিকে আমাদেরকে একে অপরকে ট্যাগ দিয়ে একে অপর থেকে বিভক্ত করা, আমাদের আবার নিজস্ব বিভিন্ন বুদ্ধিভিত্তিক চর্চার কারণে একরকমের বিভক্তির কারণ তৈরি হওয়া। এত কারণ নিয়ে আমরা আর চলতে চাই না, এত কারণ নিয়ে আমরা চলতে আর পারবো না। আমরা এই আন্দোলনে সবাই একসাথে ছিলাম, আমাদের আন্দোলনের কি আমরা একে অপরের সাথে কোনো পার্থক্য তৈরি করেছি? কারণ এই এজেন্ডাতে আমরা এক ছিলাম যে এই স্বৈরাচার, এই ফ্যাসিবাস্টকে সরানো জরুরি। সেই প্রশ্নে যেরকম আমরা একসাথে ছিলাম, আগামী নির্বাচনে আমাদের একটি পরিষ্কার এজেন্ডা থাকবে। আমরা সংসদে অ্যাটলিস্ট একটা বড় সংখ্যক সিট নিয়ে উঠতে চাই ইনশাআল্লাহ। সেই জায়গায় আমাদের উম্মার এই ফিল করার বা রিয়েলাইজ করার সময়, যে এখনও যদি আমরা রিয়েলাইজ না করি, এখনও যদি আপনি বলেন আপনাকে ওইটা ছেড়ে আসতে হবে, ওইটা সংশোধন করতে হবে, ওইটা করেন, ওইটা করেন, হ্যাঁ, যদি আপনারা মনে করেন যে এটা ম্যাটার, তাহলে একাডেমিক সেমিনার করেন, আমরা কাজ করে দিচ্ছি। আপনাদের কার কোন অভিযোগ আছে নিয়ে আসেন, লিখিতভাবে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসেন। আমরা সেমিনার করে, কনফারেন্স করে, রাত দিন কাজ করে কার কি ইস্যু আমরা একাডেমিক্যালি অ্যাড্রেস করব। রাজনৈতিক বক্তব্য দিবেন না। কারো আকিদার ব্যাপারে, কারো মাযহাবের ব্যাপারে, মানহাজের ব্যাপারে কোনো স্টাডি থাকলে রেসপেক্টিভ স্টাডিকে একাডেমিক্যালি স্ট্যান্ডার্ড ফরম্যাটে, স্ট্যান্ডার্ড উসুল মেনটেন করে নিয়ে এসে একাডেমিক মানে কনফারেন্সে প্রেজেন্ট করেন, আমরা রিকনসাইল করব। আমরা কনভে করব কোন দলের কোনটা সংশোধন করা দরকার, কার কোনটা ছাড়া দরকার, আমরা একাডেমিক্যালি অ্যাড্রেস করব, কিন্তু রাস্তা পথে চিল্লাবেন না। আপনার অন্ধ এই ভক্তদেরকে আর উস্কে দিবেন না। আপনার অন্ধভক্তের বোঝার ক্ষমতা নাই যে ওই নসের অ্যানালাইসিস আপনার ঠিক আছে, আপনার উসুল ঠিক আছে না নাই, এটা ওনার বোঝার এবিলিটি নাই। ওনার সামনে বলা বাদ দেন, এবার নিয়ে আসেন, আমাদের সামনে নিয়ে আসেন। আপনার কোন দলের ব্যাপারে কোন স্টাডি করা আছে, কোন রিসার্চ পেপার আছে, এবার সব দলের স্কলারদেরকে ডেকে আপনি প্রেজেন্ট করেন। আমরা এই অজ্ঞতার চর্চা আর মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই না। আমরা জনগণের হাতে যথেষ্ট পরিমাণে অস্ত্র উঠিয়ে দিয়েছি, যথেষ্ট অস্ত্র জনগণের সামনে প্রস্তুত আছে। এই অস্ত্রগুলি আপাতত নিবৃত করা দরকার। এবার আসেন একাডেমিক ডিসকাশনে আসেন। এদেশে মেইন স্টেক হোল্ডার বলতে গেলে আমরা তিনটা গ্রুপকে এখন মেইন করছি। একদিকে জামাত, আরেকদিকে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই, আরেকটা হচ্ছে হেফাজতে ব্যানারে যে দলগুলি আছে তারা। আপনাদের যদি কারো ব্যাপারে, জামাতের ব্যাপারে আপনাদের অভিযোগ থাকে, আপনারা লিখিতভাবে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসেন। জামাতের পক্ষ থেকে চরমনাই বা হেফাজতের ব্যাপারে কোনো কথা থাকলে নিয়ে আসেন, আমরা বসে মীমাংসা করতে চাই। কিন্তু দিন শেষে আবার যদি আপনার চেয়ারের লোভ থাকে, আবার যদি দিন শেষে আপনি আমার সাথে বসতে মনে করেন যে আমি তো জঙ্গি, তাহলে আর কিছু বলার থাকে না। আরেকটি রাজনৈতিক কথা একটু বলে শেষ করব। আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট যেই পুঁজি ব্যবহার করে রাজনীতি করত, আপনি জেনে রাখেন বিএনপির পুঁজি ওইটাই। বিএনপির আলাদা কোনো পুঁজি নাই। এখনও যদি আপনি নিজেরা ঠেলাঠেলি করে বিএনপির আবার ওই পুঁজি ব্যবহার করার সুযোগ তৈরি করে দেন, আপনি বিএনপির ল্যাঙ্গুয়েজে কথা বলেন, তাহলে এটা খুবই দুঃখজনক। অতএব আপনাকে আমাকে যে আইডেন্টিটি দিয়ে এতদিন মেরে কেটে ক্রসফায়ার দিয়ে আয়নাঘরে রাখা হয়েছে, একই রাজনীতি করার সুযোগ আর কাউকে দিবেন না। অতএব এই ন্যারেটিভের কবর দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং আমরা এখানে বসেছি সেই ন্যারেটিভকে ভাঙার জন্যে। আমাদেরকে এই উপমহাদেশের শত বছরে যে ন্যারেটিভ দিয়ে আমাদেরকে মানে নিষ্পেষণ করা হয়েছে, আমরা সেটার সমাধান করতে চাই। অতএব এই জায়গায় আমরা সার্বিকভাবে প্রস্তুত থাকি। আপনারা এখানে যারা এসেছেন তারা সমাজের যোগ্য মানুষ, শিক্ষিত মানুষ, সচেতন মানুষ। আপনারাও চিন্তা করেন, আপনাদের দলীয়, আপনাদের যে মুরব্বী আছেন, স্কলার আছেন, তাদেরকে কনভে করুন যে উম্মার এই সময় আর কোনো কাদা ছোড়াছুড়ি অথবা অন্যদের চাপিয়ে দেয়া কোনো তকমা, কোনো ট্যাগ, অন্যদের লেন্স দিয়ে আমরা একে অপরকে দেখতে চাই না। আসেন এবার আমরা একসাথে বসি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলেছেন যে তোমরা একে অপরের ভাই, এবং তোমাদের মধ্যে কোনো কনফ্লিক্ট হলে তোমরা সেটা রিজলভ করো। সে রিজলভ করার জন্য এবার আমরা বসি।
এবার আমরা বসি, দফায় দফায় বসি, যতবার বসার লাগে, যার সাথে বসার লাগুক, যার যেটা ছাড় দেওয়া লাগুক, আপনারা আওয়াজ তোলেন। আমরা যে কোনো মূল্যে উম্মার আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমরা একটি শক্তি হিসেবে এমার্জ করতে চাই। এবং আপনি যদি শক্তি হিসেবে এমার্জ করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি তোমরা মতপার্থক্য করো তাহলে তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। তার মানে বিপরীত কথাটা ঠিক, যদি তোমরা ঐক্যবদ্ধ থাকো তবেই তোমরা বিজয়ী হবে। এই জায়গায় পরিষ্কার করে বলার কথা হচ্ছে যে আমাদের এই ঐক্য রাজনৈতিক, এই ঐক্য রাজনৈতিক, এই ঐক্য ধর্মীয় না। ধর্মীয় ঐক্যের কথা বলবে না, ধর্মীয় কোরআন সুন্নাহর ভিত্তিতে ঐক্য হতে হবে, এটা ভেগ কথা, এটা পরিষ্কার কোনো রোডম্যাপ দেখায় না। এইটাকে যদি রোডম্যাপ আকারে নিয়ে আসতে পারেন তবে কোরআন সুন্নাহর কথাটা বলেন, আদারওয়াইজ সিম্পলি বলেন রাজনৈতিক ঐক্য। রাজনৈতিক ঐক্যই দরকার আমাদের রাজনৈতিক ঐক্যই দরকার, আমাদের ধর্মীয় ঐক্যের এই মুহূর্তে দরকার নাই, ধর্মীয় ঐক্যের কোনো দরকার নাই। ধর্মীয় ঐক্য ধারণাটাও খুব স্পষ্ট না। ধর্মীয় ঐক্যের কথা খ্রিস্টানদের সাথে খ্রিস্টানদের যুদ্ধ হয়েছে। ইহুদিদের একটি বড় সংখ্যক মনে করে যে জেরুজালেমকে বা ফিলিস্তিনকে স্বাধীনতা দেওয়া উচিত, আরেকটি অংশ মনে করে তাদেরকে হত্যা করে এটা কেড়ে নেওয়া উচিত। ওটা তাদের ধর্মীয় বয়ানকে আপাতত আমরা রিকনসাইল করতে পারবো না। ধর্মীয় বয়ানটাকে একটু ব্যক্তিগত পর্যায়ে রেখে এবার আসেন রাজনৈতিক হয়ে উঠি আমরা একটু, কারণ আমরা রাজনৈতিক সিস্টেমের অংশ। আমরা ব্যক্তিগতভাবে ইসলামের অংশ হলেও আমরা আজকের বাস্তবতায় রাজনৈতিক সিস্টেমের অংশ। আমি বাসা থেকে যখন বের হয়েছি আমি জুব্বাটা পরে বের হইনি, কারণ আমার এলাকায় রাস্তার উপরে পানি কাদা, আমি জুব্বা বা সাদা কাপড় পরে বের হবো, আমার এখানে আসার পরে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি জুব্বাটা ব্যাগের মধ্যে করে ভাঁজ করে নিয়ে অন্য ফতুয়া পরে আসছি। এখানে এসে ভলেন্টিয়ার অনেকে আমাকে চিনতেও পারেনি, কারণ আমাকে হয়তো ওই ড্রেসে কখনো দেখেই নাই। তা আমার বাসা থেকে পুরান ঢাকার গলি থেকে বের হওয়ার জন্য আমি জুব্বা পরে পীর সাহেব হয়ে বের হওয়ার দরকার নাই। রাজনীতি বুঝতে হবে রাজনীতির প্রেক্ষিতে, রাজনীতির কনটেক্সটে। আমরা যেই বাংলাদেশে যেই কনটেক্সটে আছি, এই বাংলাদেশের কনটেক্সটে রাজনৈতিক ঐক্যের জন্য আমরা একসাথে আওয়াজ তুলি ইনশাআল্লাহ। আগামী দিনে, আগামী নির্বাচনে, আগামী যে কোনো রাজনৈতিক আন্দোলনে আমরা একে অপরকে আর তাদের দৃষ্টিতে দেখব না, তাদের মতো করে কথা বলবো না, তাদের মতো করে ট্যাগিং করে দূরে সরিয়ে দিব না, বরঞ্চ আমরা মুসলিম ভাই হিসেবে আমরা একে অপরের পাশে থাকব। একে অপরের যে কোনো বিপদ আপদ আমরা একসাথে মোকাবেলা করব। আমরা যেরকম একসাথে ফ্যাসিবাদকে মোকাবেলা করেছি, আগামী দিনে যে কেউ যদি আমাদের বিরুদ্ধে অবস্থান নেয়, আমার যে কোনো ভাইয়ের বিরুদ্ধে, আমরা একসাথে প্রতিহত করব ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আগামী দিনে একটি শক্তিশালী এই রাষ্ট্রের অংশ হওয়ার তৌফিক দিবেন আমরা আশা করি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।